বিদ্যুৎ লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আমরা লোকসভার দখলদারি নিয়ে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যেসব লোকসভার প্রার্থীরা আছেন, বিভিন্ন দলে তারা কি যে কোন জায়গায় তাদের লোকসভায় নির্বাচনে তাদের কি ভূমিকা থাকছে, এবং যে তিনটি পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন হয়ে গেল তিনটি জায়গায়, সেখানের কি পরিস্থিতি ছিল, সেই জায়গাগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি। আজকেও ঠিক সেই জায়গাতেই থাকবো। আজকে কোন জায়গাতে কি পরিস্থিতি হয়ে আছে সেটা নিয়েও যেমন আলোচনা করব, ঠিক লোকসভায় বিজেপি বিশেষ করে আসানসোল এবং দুর্গাপুর বর্ধমান লোকসভা নির্বাচনে বিজেপির কি ভূমিকা, কোন দিকে যাচ্ছে তারা কি চিন্তা ভাবনা করছে, এটা নিয়েও থাকবে। তার সঙ্গে কিছু কিছু লোকাল ইস্যু নিয়েও আলোচনার মধ্যে থাকবো। আজ আমাদের সঙ্গে আগে পরিচয় করে দিই, আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন বিজেপির নেতা দুর্গাপুর এই অঞ্চলের অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অমিতাভ দা, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অমিতাভ দা, একদম যদি আলোচনাতেই যায় আর কি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের বিশেষ কিছু জায়গাকে বেশ করে এমন কিছু তথ্য আছে যেগুলো নিয়ে বিভিন্ন মঞ্চে বলছেন। প্রথম কথা হচ্ছে যে তোমরা ঠিক করে দিচ্ছ আর কি মানুষ কি খাবে, আজ যদি এটা হয়ে যায় যে মানুষ কি খাবে, কি পড়বে, তার ভাষা কি হবে, এটাও যদি তোমরা ঠিক করে দাও তাহলে তো আর মানুষের মধ্যে নিজস্বতা কিছু থাকবে না। তোমরা বলে দিচ্ছ যে মাছ খাওয়া যাবে না, নিরামিষই খেতে হবে, না হলে থাকা যাবে না, এই ধরনের মন্তব্য, এবং এগুলো প্রকাশ্যে মঞ্চে বলছে কিছু তো তোমরা বলছো তার পরিপ্রেক্ষিতে বলছে। তো এটা তো তোমাদের জায়গা থেকে একটা মাইনাস পয়েন্টে ছুটছো তোমরা, বিশেষ করে বাংলার ক্ষেত্রে যদি আমি বলি। দেখুন, মুখ্যমন্ত্রী তো যতগুলি ভাষা প্রয়োগ করে, যা কথাগুলো বলে সবই তো উনি ভুলভাল বানিয়ে বলে, একটা ছন্দ রেখে বলার চেষ্টা করে, একই জিনিস বারবার রিপিট করেন। উনি যে নিজে কি বলছেন, কি বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন উনি নিজেই জানেন না। প্রধানমন্ত্রীর মতো একটা লোককে স্টেজে দাঁড়িয়ে গালাগালি করছে, ভালো ভালো লিডার তাদেরকে নামে বাজে কথা বলছে। আমাদের মধ্যে কিন্তু এই সংস্কৃতিটা একদমই নেই। আমাদের উচ্চতর নেতৃত্বে সবসময় তাদের নির্দেশ আছে যে ভালো করে কথা বলবে, মানুষের সঙ্গে ভালো করে মিশবে, মানুষের কথা ভাববে। দেখুন, বিজেপির চিন্তাধারা একটা অন্য ধরনের। বিজেপির চিন্তাধারা একটা সেবামূলক চিন্তাধারা নিয়ে মোদিজি কাজ করছেন। আজ ভারতবর্ষের নয় করে 30 কোটি 40 কোটি লোক খেতে পেত না, তাদের বাড়িতে অ্যাটলিস্ট খাবার, ধান, চাল, গম, যেগুলো রেশনের আইটেম, তা পৌঁছে দিচ্ছেন। উনি এখনো আরো কমিটমেন্ট করেছেন, আরো আগামী 5 বছর সেটা গরিব মানুষের কাছে পৌঁছাতে পারবে। এইটা থেকে প্রায় ভারতবর্ষের 55 থেকে 60 কোটি লোক বেনিফিটেড হচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে বলুন, যাদের চাষি করে, চাষবাস করে, তারা একটা চাষের যাতে উন্নতি আনতে পারে, নিজের জমির ভালো প্রপার চাষ করতে পারে, প্রপার শস্য ইউটিলাইজ করতে পারে, সার ইউজ করতে পারে, সেখানেও প্রায় ওরা 6000 টাকা করে এক একটা লোক পাচ্ছে। এক একটা পরিবার যদি আপনি দেখেন প্রায় 12,000, 15,000, 20,000 টাকা ওরা পাচ্ছে জমি চাষের জন্য। জমি এবং গ্রামীণ অঞ্চলেও বিভিন্ন প্রকল্প উনি যেগুলো নিয়ে এসেছেন, সড়ক যোজনা বলুন, গ্রাম উন্নয়ন বলুন, এখন বিভিন্ন প্রজেক্ট, সরকারের একটা প্রজেক্ট এসছে পুকুর বানানোর জন্য। পুকুর, আপনার যদি জায়গা থাকে সরকার থেকে বিনা পয়সায় পুকুর বানিয়ে দেওয়া হচ্ছে। অনেক প্রকল্প আছে, সব প্রকল্প বাংলার মানুষকে জানতে দেওয়া হয় না, উনি যে কোনোভাবে সেটা আটকানোর চেষ্টা করেন। বাট অন্যান্য রাজ্যে কিন্তু আপনি যান, প্রতিটা প্রকল্প দারুণভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, দারুণ কাজ। আমি পাশের রাজ্যে উড়িষ্যাতে যদি যান, একটা গ্রামে যদি উনি ঢোকেন, উড়িষ্যার একটা বিপুল চেঞ্জ হয়েছে। গ্রামের মধ্যে এই ধরনের উন্নতি হয়েছে। একটা চাষি, সাধারণ চাষি প্রতি মাসের শেষে 50-60 হাজার টাকা রোজগার করছে, প্লাস তার জমিটা তার থাকছে, সেই জমিতে উৎপাদিত ফসল নিয়ে সে পুরো এনজয় করছে। ওদের একটা আলাদা চিন্তাধারা,
আলাদা একটা আবেগ, আলাদা উন্নতির মনোভাব চলে এসেছে। কিন্তু আমাদের বাংলার আপনি চাষিদের কাছে যান, বেশিরভাগ বাড়িতে দেখবেন ডিপ্রেশনে ভুগছে চাষিরা। চাষির যদি 2 ছেলে 3টে ছেলে, তার অর্ধেক ছেলে বা বেশিরভাগ ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। কেন? বিকজ তারা দেখছে চাষবাসে কোনো উন্নতি নেই, চাষবাস করে কষ্ট বেশি, তাদের দরিদ্র সেবা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, তাদের ফ্যামিলি মানে আপগ্রেডেশন হচ্ছে না, ছেলে মেয়েকে ভালো পড়াশোনা শেখা দেখতে পাচ্ছে না। এখন বাইরে পড়াশোনার কথাটা যখন এলাম, বাইরে রাজ্যে, যে কোনো রাজ্যে, পুনা বলুন, উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, গ্রাম থেকে গ্রাম অঞ্চলের মানে ছোট ছোট প্রাইমারি স্কুলগুলোতে কম্পিউটার লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের কম্পিউটার এডুকেশন দেওয়া হচ্ছে, তাদের প্রপার খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে যেটা। কিন্তু আমাদের বাংলা কোনো সব জায়গাতেই যেন একটা চুরির রাজ্য চলছে, সব কিছুতে চুরি। চুরি করে যেহেতু মুখ্যমন্ত্রী তার অ্যাসোসিয়েট লোকেরা চুরি করে, তো ফ্যামিলির সবাই চুরি করার চেষ্টা করছে। মানে চুরির এই লেভেল আপনি মানে দর্শক বন্ধুরা শুনলে হাসবেন। আমি লাস্ট 15-20 দিন ধরে শুনছিলাম বিধাননগর হসপিটালে একটা হেলথ সার্টিফিকেট দেয় অমরনাথ যাত্রার জন্য। সেখানে হেলথ সার্টিফিকেটের জন্য 102 টাকা সরকারি চার্জ। সেখানে লোকের কাছে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা করে টাকা নেওয়া হচ্ছে। এটা লাস্ট 15-20 দিন ধরে চলছে। প্রায় 400 থেকে 500 লোকের টাকা নিয়েছে। অনেকে আমাদের কাছে যায়, তারপরে আমরা বলি তোমরা প্রুফ দাও। তা 2-4 জন এগিয়ে এসে সেটা দেখুন বেড়াতে যাচ্ছে, একটা 400-500 টাকায় সে প্রবলেমের মধ্যে পড়তে চায় না। তারপরে আমরা পরশুদিন ইনিশিয়েট করি, আমি ডিএম, এডিএম, হেলথ অফিসার যারা আছে, SDMH, তাদেরকে লেখাই। তারপরে পরশুদিন থেকে ওনারা অ্যাকশন নিয়েছে, আবার 102 টাকা করে নিয়েছে। মানে সাধারণ হসপিটালে এই অবস্থা হচ্ছে। আপনি গ্রামীণ পঞ্চায়েত এরিয়াতে যান, যে কোনো কাজ আপনি করতে যাবেন, টাকা ছাড়া কোনো কাজ আপনার হবে না। আবাস যোজনার টাকাগুলো আসছে, সেখান থেকে কমিশন খাচ্ছে, তাদের প্রপার টাকা দেওয়া হচ্ছে না। নইলে আজকে আবাস যোজনার যে পরিমাণ সারা ভারতবর্ষে টাকা এসছে, যা বাংলায় টাকা এসছে, এখন বাংলার প্রতিটা গ্রামের বাড়িতে ঢালাই দেওয়া ভালো মাটির বাড়ি থাকার কথা ছিল না, কিন্তু তাতেও ওরা চুরি চামারি করে এভাবে ইয়ে করে। যাই হোক, আগামী ইলেকশনে আমরা যদি জিতে আসি, এটা আমাদের কমিটমেন্ট, মোদিজির গ্যারেন্টি, যে যতগুলি বাড়ি আছে আমরা একদম সেন্ট্রাল টিম নিয়ে সেগুলো ভিজিট করিয়ে তাদের প্রপার ওয়েতে গ্রামীণ যোজনায় যে আপনার আবাস যোজনা যেভাবে টাকা এসছে, প্রতিটা বাড়িতে তাদেরকে কাগজপত্র নিয়ে সেই টাকা ডিসবার্স করা হবে। সেটা 2-3টে ফেজে করা হয়। প্রথমে একসঙ্গে দিলে অনেকে বানাতে পারে না, সেই ফেজেস হয়, যাতে প্রতিটা বাড়ি যাতে প্রপার বাড়ি তৈরি হয়, এটা চেষ্টা চলছে। না, আমি সব ঠিক। আমি দুটো মানে এই যে কথাটা হলো, আমি দুটো জায়গা জানতে চাইবো। প্রথম কথা হচ্ছে যে আমার যে প্রশ্ন ছিল যে ধরনের মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে যে করে বলছেন, এবং আপনার কথা অনুযায়ী উনি যেগুলো বলছেন, কথা বলছেন, বাজে কথা বলছেন, আপনাদের নেতাদের সম্বন্ধেও বাজে কথা বলছেন, আপনারা এই ধরনের মন্তব্য করেন না। আমি জানতে চাইছি দিলীপ ঘোষকে কালকে দুর্গাপুর কোর্ট থেকে বেল নিতে হলো কেন? এটা যদি আমাকে উত্তর দেন। দেখুন, এইটাও খুব মানে একটা কথা, দিলীপ দা খুব আপরাইট কথাবার্তা বলেন। উনি একটা বলেছিলেন যে উনি ত্রিপুরায় যাচ্ছেন বলে আমি ত্রিপুরার মেয়ে, উনি গোয়াতে যাচ্ছেন বলেছে গোয়ার মেয়ে, উনি বাংলায় এসে বলছেন আমি বাংলার মেয়ে। তো ওনাকে আইডেন্টিফাই করতে হবে উনি মেয়েটা কোথাকার মেয়ে, মানে ওনার পিতৃপুরুষটা কি, তার ডিটেলসটা কি। মানে লোককে গিয়ে এই ধরনের বোকা কথা বলেন কেন? আমার মনে হয় দিলীপ দা থ্রোয়িংটা একটা অন্য টাইপের হয়েছে, বাট উনার যেটা জানতে চেয়েছেন যে উনার অরিজিনটা কি, অরিজিন এ ফালতু। যেমন মোদিজি যেখানে যাচ্ছেন বলছে আমি ভারতীয়, উনি কেন বলতে যাবেন আমি গুজরাটের লোক, আমি এখানের লোক? উনি একটা চিফ মিনিস্টার, উনি কোনো একটা প্ল্যানিং নিয়ে, কোনো একটা আবেগ নিয়ে, কোনো একটা দিশা নিয়ে উনি ওই জায়গায় গেছেন। উনি অন্য কথা বলুক না, উনি উন্নয়নের কথা বলুক, ডেভেলপমেন্টের কথা বলুক, রোডওয়েজের কথা বলুক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কথা বলুক, ইন্ডাস্ট্রির কথা বলুক, সেসবের কথা নেই। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, মুখ্যমন্ত্রী যখন যে কোনো সভাতে যাচ্ছেন, যে কোনো জায়গায় বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যের মধ্যে কোনো একটা সৃজনশীল, একটা গঠনশীল, একটা উন্নয়নমূলক কোনো একটা ভালো কথা শুনেছেন? কেউ শুনছে? ইভেন আমার খুব লজ্জা লাগে, মুখ্যমন্ত্রী এসে যদি কোনো প্রোগ্রামে আসে, আমার ছেলেমেয়েরা, বাড়ির ছেলেমেয়েরা আমার টিভিটাকে বন্ধ করে দিই। মানে মুখ্যমন্ত্রীর কথা শুনে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ডিপ্রেশনে চলে যাবে। উনার কোনো স্টেটমেন্ট নেই কোনো কথার মধ্যে। উনার সবসময়তেই মোদিজি, অমিত শাহজি, বিজেপি সবসময় ইনি লড়ছে। একটা সাধারণ কথা বলি, গত 3-4 দিন আগে দূরদর্শন তার লোগোটাকে চেঞ্জ করেছে, লোগোর কালার।
আপনি মুখ্যমন্ত্রী টুইটটা গতকালের টুইটটা যদি শোনেন দেখেন আপনি হাসবেন। আরে একটা গেরুয়া কালার আমাদের স্বামী বিবেকানন্দর কালার, গেরুয়া কালার আমাদের ঋষি মুনিদের কালার, গেরুয়া কালার আমাদের ঠাকুরের কালার, ভারত সভ্যতার কালার আমার হচ্ছে গেরুয়া। ভারতের সভ্যতা যে কোনো জায়গায় যে কোনো কাজ হচ্ছে প্রথম রং হয়েছে সেটা গেরুয়া, যে কোনো জায়গায় বলুন, সে মন্দির বলুন, প্রসাদ বলুন, যে কোনো জায়গায়। তো গেরুয়া কালার যদি দূরদর্শন করেছে, উনি ওই লেখাটা ভাষাটা লিখেছেন, লিখে আপনার মনে হয় উনি নিজে ডিপ্রেশনে। আমি উল্টো বলবো, মুখ্যমন্ত্রী যত রকমের কাজ করছেন, আপনি পশ্চিমবাংলায় ছোট ছোট স্কুলে কিনে স্কুলের দেওয়াল লাগাচ্ছেন নীল সাদা। আপনারা যেটা জানা সেটা হচ্ছে যে মানে এই যে গেরুয়া নিয়ে যে একটা জায়গা চলছে, হঠাৎ করে দেখা গেল যে ইন্ডিয়া টিমের জার্সির কালারটা চেঞ্জ হয়ে গেল, ওখানে গেরুয়া হয়ে গেল। আবার আপনারা লোগো, দূরদর্শনের লোগোর জায়গাটাও দেখা যাচ্ছে, যে কারণেই হোক, ওয়ে যেটাই হোক হচ্ছে। তো অপোজিশনের মধ্যে অনেকে তো যেটা মানে যাদের ঘর পুরা গরু হয় তারা তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এটা তো বাস্তব জায়গা, এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম যে মানে এমন এমন মন্তব্য শুধু মমতা ব্যানার্জি এবং তার দলের লোক করে না, দিলীপ ঘোষ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এমন কোনো দিন নেই যে তিনি এমন কোনো মন্তব্য করছেন না যেটাতে নিয়ে শোরগোল হবে। এবং এটা প্রত্যেকটা মানে যারা একটু রাজনীতি সচেতন আর কি, বিশেষ করে আজকের ডেটে তো রাজনৈতিক সচেতনতা সবার মধ্যেই এসেছে, অল্প বিস্তর সবাই জানে। মাননীয়াও যে ধরনের মন্তব্য করছেন, বা তৃণমূলের যেসব নেতারা যে ধরনের মন্তব্য করছেন, বা আপনারা বা অন্যান্য যেসব দল মন্তব্য করছেন, এটা একটা রাজনৈতিক স্টান্ট, পাবলিসিটি স্টান্ট। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমি যদি সারাদিন যদি কোনো বাজে মন্তব্য করি, আমাকে নিয়ে সারাদিন আলোচনার মধ্যে থাকবে। তো এটা সবাই বোঝা যায়। কিন্তু আমি যেটা বলছি, আপনারা বললেন এটা, তাহলে আপনাদের ওই জায়গা থেকে দিলীপ ঘোষও কিন্তু আপনাদের দ্বারা বিভিন্ন অন্যরকম মন্তব্য করছে। শুধু দিলীপ ঘোষ নয় বাংলায়, আমি শুধু দিলীপ ঘোষকে বাংলার কথা বললে ভুল হবে, গোটা দেশে যদি আমরা যাই তাহলে এমন এমন আপনাদের নেতৃত্ব আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, অস্বীকার করে কোনো জায়গা নেই। আরেকটা জায়গা আপনি চাষিদের কথা বললেন, চাষিদের অ্যাকাউন্টে 6,000 টাকা পাঠিয়ে দিলে কি দায়িত্ব শেষ? দেখুন আমি বলছি, এখন চাষটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবার এটা একটা চাষ হচ্ছে ম্যানিফেস্টেশন, মানে একটা চাষিকে মানে 1 বছর ধরে সেই জমিতে কিভাবে সে 2বার 3বার চাষ করতে পারবে, উর্বরতা কিভাবে বানাতে পারবে, কি ধরনের শস্য তা ইউটিলাইজ করে মার্কেটে সেটা ভালো দাম পেতে পারবে। তো এই ব্যাপারটা আমাদের রাজ্য সরকারের একটা বিরাট প্লে রোল করে। আপনি কিষাণ মান্ডি, আমি একটা যদি আপনি কথাটা যখন পারলেন বলি, আপনি উড়িষ্যাতে কিষাণ মান্ডি গিয়ে দেখে আসুন, দিমাগ খারাপ হয়ে যাবে। মানে প্রতিদিন কমসে কম 400-500 গাড়ি, যেরকম আলু চাষ হয়েছে, 400-500 গাড়ি আলু লাগানো আছে, সেগুলো কিষাণ মান্ডিতে নিয়ে যাচ্ছে। আবার দেখবেন ট্রাকে ট্রাকে সেখান থেকে আলু বেরোচ্ছে, পেঁয়াজ বেরোচ্ছে, যে কোনো ডাল বেরোচ্ছে। মানে এই যে রিসাইক্লিং, এর থেকে চাষির যে মজা, চাষ করে যে একটা রোজগার, এটা কিন্তু রাজ্য সরকারের কৃষি দপ্তরকে এগিয়ে আসতে হবে। রাজ্য কৃষিকে, আমি বলছি না যে টাকাটা দিলে কৃষকরা প্রপার ইউটিলাইজেশন এই জন্য করতে পারছে না, যে ব্যাকআপ যে জিনিসগুলো যেটা রাজ্য সরকার দেবে, কেন্দ্রীয় সরকার তো টাকাটা দিয়ে খালাস, বাকি রাজ্য সরকারকে টাইমে টাইমে সেই ধরনের শস্য পৌঁছে দিতে হবে, টাইমে টাইমে সেই ধরনের জলের ব্যবস্থা তাদের করতে হবে, টাইমে টাইমে তাদের সারের ব্যবস্থা করতে হবে। এইভাবে এই জিনিসটা, এই গ্রামীণ যে একটা উন্নয়ন, এটাই রাজ্য সরকার একদম পিছিয়ে। আমি আমার নিজের কথা বলি, আমি একটা পুরুলিয়া জেলার লধুরকা বলে গ্রামের ছেলে, আমাদের পুরুলিয়ার লধুরকা, ওখানে 5,000 পরিবার আছে, 5,000 পরিবার, খুব ঘোড়াপুঞ্চার কাছে, মেন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকে। মানে ওইখানে আজ থেকে মানে 70 বছর আগে আমার দাদু ওখানে স্কুল বানিয়েছিলেন, হাই স্কুল। পুরুলিয়া জেলার প্রথম হাই স্কুল হচ্ছে আমাদের গ্রামে, ঠিক আছে, আমার দাদুর মায়ের নাম দিয়ে উনি বানিয়েছিলেন। তো আজও আমি ওই পুরুলিয়া গ্রামে যখন যাই, তখন মেন রোডটা তো গ্রামীণ যোজনায় রোড বানিয়ে দিয়েছে, রোড হয়ে গেছে। তারপরে যদি আপনি গ্রামে ঢুকলেন, একদম গ্রামের স্ট্যাটাস সেম। আজ থেকে 40 বছর আগে আমরা ছোট বয়সে দুর্গাপুজো, কালী পুজো দিয়ে যেতাম। আজ ওই গ্রামের মধ্যে যে উন্নয়ন, গ্রামের মধ্যে যে রাস্তা, সেটা তো কেন্দ্রীয় সরকার দরকার দেবে না, ওটা পঞ্চায়েতের থ্রু দিয়ে প্রপারলি বানাতে হবে, ড্রেনেজ বানাতে হবে, জলের প্রপার কানেকশন করতে হবে। আর জল যন্ত্রণায় সব জায়গায় সব রাজ্যে জল পৌঁছাচ্ছে বাড়িতে। আমি আপনাকে লিখে দিচ্ছি, বাংলায় যত গ্রাম আছে তার 60%, 70% গ্রামে এখনো বাড়িতে জল পৌঁছায়নি। কেন পৌঁছায়নি?
রাজ্য সরকার কি করছে? আরে ওটা বাদ দিন, আজ আমার দুর্গাপুর কর্পোরেশনের বহু ওয়ার্ড আছে যেখানে ওয়ার্ডের অনেক বাড়িতে জল আজও পৌঁছায়নি। আমি লিখিত আপনাকে দিতে পারি, আমি ডকুমেন্ট দেখাতে পারি। আমি বলি, ঠিক আছে, অথচ একটা কর্পোরেশন মিনিমাম পরিষেবা হচ্ছে জল, ইলেকট্রিসিটি, ড্রেনেজ সিস্টেম, সোয়েরেজ সিস্টেম, এগুলো হচ্ছে মিনিমাম পরিষেবা। তো আমাদের কর্পোরেশনের লক্ষ লক্ষ কোটি টাকা থেকে আসে রেভিনিউ কালেকশন। দুর্গাপুরে 3 থেকে 4 কোটি টাকা রেভিনিউ কালেকশন হয় প্রতি মাসে, সব ইন্ডাস্ট্রি, সব ইয়ে থেকে। অথচ কর্পোরেশনের আপনি অ্যাকশন দেখুন, কি কর্পোরেশন করছে। আমার 5 বছরের কর্পোরেশন তো আমি কোনো উন্নতি দেখতে পাই। আমি একটা ছোট্ট কথা জানতে চাইছি। আপনি আমাকে একটু আগে বললেন উড়িষ্যা থেকে গাড়ির পর গাড়ি আসছে, ওখানে এক কথায় চাষিরা ভালো জায়গায় আছে। আমাকে একটা জিনিস বলুন তো, যে আমি উড়িষ্যা দেখবো কেন? আমি তো এটাও দেখছি যে হাজার হাজার গাড়ি দিল্লি আসার জন্য রাস্তার উপরে চাষিরা ধর্নায় বসে যাচ্ছে, পানিপথের রাস্তায় তারা বসে থাকছে, হরিয়ানার রাস্তায় তারা বসে থাকছে। কেন? যদি চাষিদের কথা এতই ভাবছেন, এমএসপি নিয়ে এত সমস্যা কেন মেটাচ্ছেন না সমস্যা চাষিদের সঙ্গে? শুধু শুধু বাংলা দেখলে হবে না, বাংলার সমস্যাটা দেখলে হবে না। আপনি তো বসে আছেন উপরতলায়, তাহলে উপরতলায় বসে আপনাকে গোটাটা দেখতে হবে। তাহলে এখনো পর্যন্ত এতগুলো বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা এটা নিয়ে থার্ড টার্মস চাষিদের সমস্যা মেটাতে পারলেন না। আপনি বলছেন চাষিরাই সব থেকে মূল জায়গায় আছে, একদম তাদের অন্ন যোগাচ্ছে, তারা যোগান দেয় বলে আমাদের অন্ন সংস্থানের ব্যবস্থাটা হয়। কিন্তু আপনারা সেই চাষিদিকে এখনো পর্যন্ত পেছনে ফেলে রেখেছেন। এমএসপি নিয়ে সমস্যা এখনো পর্যন্ত মিটলো না, আপনাদের মন্ত্রীরা বসেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না কেন? আমি বলি, ওই ব্যাপারটা একটু আমার অন্য ব্যাপার। ওই সব অঞ্চলের চাষিদের একটা বিরাট ডেভেলপমেন্ট হয়েছে। আপনি রাজস্থান, হরিয়ানা, ওই উত্তরপ্রদেশের ইউপি সাইডের অনেক এরিয়াগুলো যান, যেখানে সেখানে চাষিরা সাধারণ চাষি নয়, কোটি কোটিপতি, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। ওদের গভর্নমেন্ট এই যে বিভিন্ন রকম এমএসপি গুলো বেঁধে দিয়েছে, তার কারণটা কি? যাতে চাষিরা একটা প্রপার টাকা পায়, আর যারা কিনছে তারাও যেন টাকা পায়। মানে আপনি মনে করুন, এই যে সাপোজ এখন আলু বাজারের দাম হচ্ছে 20 টাকা, একটা রিজনেবল প্রাইস। এখানে চাষিরা 20 টাকা হলে মানে ভালো প্রফিট করে। আমাদের বাংলাতে আলু প্রচুর প্রোডাকশন হয়, চাষিদের কিলোতে হয়তো কস্টিং হচ্ছে 2 টাকা 3 টাকা। মাঝে ফোরেরা যারা ট্রান্সপোর্টেশন করে নিয়ে গেছে তারা আবার 2-3 টাকা। চাষিরা ভালো টাকা একটা রোজগার করছে। পেঁয়াজেও বলুন, পেঁয়াজে ম্যাসিভ পেঁয়াজ প্রোডাকশন হচ্ছে, পেঁয়াজেও এমএসপি। ওখানে কি হচ্ছে? ওখানে চাষিদের বক্তব্য হচ্ছে না, আমি 20 টাকা, 10 টাকা, 15 টাকা যা দিয়ে তৈরি করেছি, আমি ওটা বেচবো 50 টাকায়, আমি বেচবো 70 টাকায়। মানে এসকেলেশন, মানে জিনিসের দাম বেড়ে যাবে। সরকারকে তো এটাও দেখতে হবে, চাষিরাও বেনিফিটেড হতে হবে, মানুষটার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় মানুষ ঠিক জানি। তার জন্য আজও ভারতবর্ষে, আমি আপনাকে বলি, আজও ভারতবর্ষে যে কোনো লোক আলু, পেঁয়াজ, চাল, ডাল খেয়ে বেঁচে আছে। পৃথিবীর বহু দেশ আছে, এত বড় একটা কান্ট্রি, 180 কোটি, 140 কোটির দেশ, এত একটা বড় দেশের মধ্যে আজ কিন্তু কেউ ভুকা লোক নেই। কিন্তু আপনি আফ্রিকার বহু জায়গায় দেন, তানজানিয়ার বহু জায়গায় দেন, রাশিয়ার কর্নার এরিয়া অনেক জায়গায় যান, যেখানে মানুষ এখন খেতে পায় না প্রপারলি। তো ভারতবর্ষের একটা দেশে স্বাভাবিক পয়সার মধ্যে দ্রব্যমূল্য তেমন কিছুই বাড়েনি, মানুষ অ্যাফোর্ডেবল দিয়েতেই রোজগার করতে পারছে। ওদের কিন্তু ওই যে চাষিগুলো হচ্ছে, ওটা কোটি কোটিপতি, ওরা ওই এমএসপি যারা সেলিং প্রাইস, ওটা আন্ডার কন্ট্রোল আনতে চাইছে। সেখানে সরকারের অবজেকশন যে না, তুমি যে আলু তৈরি করছো, তুমি অলরেডি 50-60% প্রফিট করেছো, তোমাকে আলুটা 20 টাকাতেই বেচতে হবে। ওদের ডিমান্ড হচ্ছে আমি আলুটা 50 টাকায় বেচবো। আলু একটা এক্সাম্পল দিলাম, ওরা একটা স্পেশাল টাইপের ডাল, বলবো ডাল, এই যে মূল্য বৃদ্ধি সেভাবে নেই, মানে মূল্য যথেষ্ট, আমরা এখানে তো যথেষ্ট কন্ট্রোলের মধ্যে আছে। কোথায় কন্ট্রোল? 100%। আমি বলুন না কোন জায়গায় কন্ট্রোল মূল্য বৃদ্ধিতে? আপনি দেখুন, সাধারণ মানুষ, শুনুন, আমি একটা জায়গায় বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ ভুগছে। যারা প্রত্যেকদিন থলি নিয়ে বাজার যেত, যারা হাতে 200 টাকাতে যে থলিটা ভর্তি হয়ে যেত, তার 200 টাকাতে কিছুই হয় না আজকের ডেটে। এটা আপনি ভালো করে বাজান, আপনি যখন বাজার যান আপনারও মনে হয় একই পরিস্থিতি হবে। কথাটা যেটা হচ্ছে যে মূল্যবৃদ্ধির সমস্যা থেকে এখনো পর্যন্ত আমরা বেরোতে পারিনি। আপনি বলুন না, আপনিও তো 4 হুইলার শুনুন, আপনি ব্যবহার করছেন, আপনি আজকে গাড়ির তেল কোথায় দাঁড়িয়ে আছে, কি ছিল, কি হয়ে আছে?
মূল্য বৃদ্ধির জায়গা থেকে আপনারা এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি, এটাকে আপনাকে শিক্ষা করতে হবে। এই যে মাননীয় বলছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন মঞ্চে গিয়ে চালটা 900 টাকার গ্যাসে পুড়ছে, অস্বীকার করতে পারবেন? মধ্যবিত্ত যারা আছে, যারা রেশনিংটা পাচ্ছে, তাদের চালটাও কিন্তু, চালটা যেটা ফুটছে সেটা একদম তাকে 900 টাকা খরচা করে পকেট থেকে দিয়ে পরে গ্যাস কিনতে হচ্ছে। আপনারা ইলেকশন পারপাস 100 টাকা কমিয়ে দিলেন, আবার তো গ্যাসের দাম বাড়ছে। সাধারণ মানুষ যাবে কোথায়? আমি ওটাই জানতে চাইছি। আপনারা প্রতিশ্রুতির বন্যা তো কোন চারিদিক থেকে বইছে। ইস্তেহারেও দেখলাম বিজেপির তৃণমূলের যে ইস্তেহার ছিল তাতে প্রতিশ্রুতির বন্যা বেয়েছে। কবে এই প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং এটা আমরা দেখে যেতে পারবো কিনা এটাতে সন্দেহ আছে। কিন্তু আপনারাও তো প্রতিশ্রুতির বন্যা বই আবহাওয়াচ্ছেন, সেক্ষেত্রে লাভটা সাধারণ মানুষ কি কোথাও পাচ্ছে? দেখুন, প্রতিশ্রুতির বন্যা, মোদিজি যে প্রতিশ্রুতি দিয়েছে, আপনি যদি গত 3 দিন আগের নিউজ একদম আনন্দবাজারের হেডলাইনে দেওয়া ছিল, সেগুলো উনি সরকার, কেন্দ্রীয় সরকারের মধ্যে যে জিনিসগুলো পড়ে উনি সেই কমিটমেন্টগুলো তো করছেন। রাজ্য সরকারের যে কমিটমেন্টগুলো সে রাজ্য সরকারকে করতে হবে, ওই ডেভেলপমেন্ট রাজ্য সরকারকে আনাতে হবে। আজকে ভালো ভালো বড় বড় ইন্ডাস্ট্রি আসতে মানে ওয়েস্ট বেঙ্গলে, যেমন আমি কতগুলো জিনিস বলি, ওয়েস্ট বেঙ্গলে ম্যান পাওয়ার, যে কোনো জিনিস আপনি সুইপার থেকে, হেল্পার থেকে, ফিটার থেকে, ওয়েল্ডার থেকে, নার্স থেকে, ইঞ্জিনিয়ার থেকে, টেকনোক্র্যাট থেকে, ফাইন্যান্সে, যে কোনো ক্যাটাগরির লোক বাংলায় অ্যাভেলেবেল আছে। যেহেতু বাংলায় শিক্ষার একটা আলাদা মহল যে লাস্ট 200-300 বছর ধরে আছে, বাংলা একটা উন্নয়নশীল রাজ্য হিসাবে ছিল, তো সুতরাং সব লেভেলে আমাদের লেবার আছে। আমাদের দুর্গাপুর এই শিল্পাঞ্চলে দেখুন খুব ভালো জলের ব্যবস্থা আছে, দুটো নদী আছে, ইলেকট্রিসিটি, অ্যাম্পেল ইলেকট্রিসিটি আছে। আমাদের দুর্গাপুরের আশেপাশে আপনি নয় করে আজকের দিনে প্রায় 70 থেকে 80টা ছোট ইন্ডাস্ট্রি, স্মল বা মিডিয়াম ইন্ডাস্ট্রি, যাদের ওনাররা 50, 100, 200 কোটি টাকা ইনভেস্ট করেছে। আপনি কাঁকসা অঞ্চলে যদি যান, আপনি এইদিকে অঙ্গদপুর অঞ্চলে যান, অন্ডাল অঞ্চলে যান, বহুত ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে আছে। কেন বন্ধ পড়ে আছে? তাদের কারো পিএফ এর প্রবলেম আছে, কারো পলিউশনের প্রবলেম আছে, কারো রোডেজের প্রবলেম আছে, কারো র মেটেরিয়াল প্রবলেম আছে, কারো ইন্টারনাল ইউনিয়নের প্রবলেম আছে। তো রাজ্য সরকারকে তো এগুলো নিয়ে এগিয়ে আসতে হবে। একটা ফ্যাক্টরি নয় করে 2000, 3000, 4000 লোকের এমপ্লয়মেন্ট আনে। তো রাজ্য সরকারকে এই দিশা, লোকাল যে ডেভেলপমেন্টটা রাজ্য সরকারকে দেখার দরকার আছে। এখন ভালো ভালো সফটওয়্যার কোম্পানি অ্যাপ্লাই করছে ওয়েস্ট বেঙ্গলে, আমরা সফটওয়্যার হাউস করব। রাজ্য সরকার এগিয়ে এসে তাদের একটা ডিমান্ড আছে যে আমাদের 5 বছরের ট্যাক্স বেনিফিট দিতে হবে, আমাদের সাবসিডাইজ রেটে আপনার জায়গা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার প্রথমেই এই ধরনের ওদের সঙ্গে করে নিচ্ছে ঝগড়াঝাটি, দেওয়া নেওয়া, চুরি ডাকাতি করে নিচ্ছে। যে কোনো বাইরের কোম্পানিগুলো দুর্গাপুরের মতো বুকে বেঙ্গলের ভালো ভালো জায়গায় আসতে ভয় পাচ্ছে। তো আমাদের বেঙ্গলের শিল্পোন্নয়নের এত সুন্দর জায়গা, এত সুন্দর ভালো দিশা, কিন্তু রাজ্য সরকার সেই ধরনের হেল্প করতে পারছে না যাতে ইন্ডাস্ট্রিগুলো আসবে। দেখুন, কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাদের সদিচ্ছা আছে না, কেন্দ্রীয় সরকার, আমি জানতে চাই আপনাদের কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা আছে শিল্পায়নের ক্ষেত্রে? একদম, কেন্দ্রীয় সরকার আপনার উড়িষ্যাতেও যা করছে, আসামেও যা করছে, বেঙ্গলের কাছে 2-3% এদিক ওদিক। আমাকে একটা তথ্য আপনার কাছ থেকে জানতে চাইছি যে আমাকে এটা উত্তরটা দিন। রাষ্ট্রায়ত্ত শিল্পের ক্ষেত্রে যদি হয়েই থাকে, কেন্দ্রীয় সরকারের যদি সৎ ইচ্ছা থাকে, ভালো ইচ্ছা থাকে যে না আমাদের আমি অন্য কোথাও যাচ্ছি না, দুর্গাপুরে যেসব রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বন্ধ হয়ে আছে সেগুলো নিয়ে একবারের জন্য আপনারা আমি বলতে চাচ্ছিলাম, দেখুন ইন্ডাস্ট্রি চালানো তখন কেন্দ্রীয় সরকার তখনই ইন্ডাস্ট্রি চালাবে যে ইন্ডাস্ট্রিগুলো প্রফিট আনতে পারবে। দেখুন, বহু আপনি জানেন খুব ভালো করে, এমএনসির মতো ফ্যাক্টরি, বিওজিলের মতো ফ্যাক্টরি, যারা পুরো লসের পর লস গেছে, গভর্নমেন্ট সাবসিডাইজ করে গেছে। আজকে তাই জন্য প্রাইভেট পার্টনারশিপের সব ফ্যাক্টরিগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনি জানেন কি, দুর্গাপুরের কাছে এখানে ক্যাটারপিলার বলে একটা কোম্পানি আছে, ইউএস কোম্পানি, এতদিন কোল ইন্ডিয়াতে ওরা কাজ করছে। ওরা রিসেন্ট পানাগড়ে একটা বিরাট বড় ফ্যাক্টরি তৈরি করছে, ক্যাটারপিলার। এবার এই কোম্পানিটাকে কিন্তু শুরুতেই যখন কোম্পানি আসে তখন আমরা এই তার জমি নেওয়ার ব্যাপার নিয়ে আমি খুব ইনভলভ ছিলাম। যাই হোক, আমাদের চিফ সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ওনারা খুব, গুপ্তাজি, উনি অনেক হেল্প করেছিলেন। জমি পাওয়া ইন্ডাস্ট্রি শুরু করেছে। ওটা অটোমেশন একটা ফ্যাক্টরি, প্রায় 2000-3000। যখনই ফ্যাক্টরিটা শুরু হয়, টিএমসির লোক গিয়ে ওখানে মার দাঙ্গা, গালাগালি, হ্যান্ড ফ্যান। যাই হোক,
ওদের ব্লক প্রেসিডেন্টকে আমি পার্সোনালি বিভিন্ন লেভেল থেকে গিয়ে নিয়ে কথা বলে তা এখন ফ্যাক্টরিটা ফ্যাক্টরি চালু হয়, চালু হলে ওখানে 3000 ওদের ফ্যাক্টরি একটা অটোমেটেড ফ্যাক্টরি, একটু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এইসব ভালো লোকরা লাগবে, ভালো ছেলে মেয়ে লাগবে। তো ওদের মধ্যে অ্যাটলিস্ট 60% টিএমসি চলে যাবে, 20% তো বিজেপির ছেলে পাবে, 10-20% বাইরে বিভিন্ন লোকাল ছেলেরা বা সিপিএম এর ছেলেরা চাকরি পাবে। তো এই ইন্ডাস্ট্রি যদি আসতে চাই তাদেরকে কিন্তু হেল্প করতে হবে। আপনাকে আরেকটা ঘটনা বলি, এক্সাইড বলে কোম্পানি আমাদের একটা খুব চেষ্টা করছিল পানাগড় শিল্প তালুকে ফ্যাক্টরি খোলার জন্য। এখন দেখবেন ব্যাটারির হেভি ডিমান্ড হয়েছে। আমি যেহেতু একটা কম্পিউটার লাইনের লোক, ব্যবসায়ী, আমি এদের সঙ্গে অ্যাটাচ, তো আমাদের একটা সিল মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি লাগে। সেই ব্যাটারির প্রপোজাল ওরা বেঙ্গলে নিয়ে এসেছিল পানাগড়ে করবে বলে, এবং এখানে ইলেকট্রিক অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, ইলেকট্রিক খুব ইজি, জমির দামও যথেষ্ট কম, জল অ্যাভেলেবেল আছে। ওরা খুব 2 বছর ধরে চেষ্টা করলো ফ্যাক্টরিটা এখানে করার, রাজ্য সরকার কোনো হেল্প করেনি, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করলো, জমি টাকা জমা পড়াও ওরা উঠে এখন ব্যাঙ্গালোরের থেকে 100 কিলোমিটার দূরে ফ্যাক্টরি বানিয়েছে। যে ফ্যাক্টরিটা প্রায় 3000 থেকে 4000 কোটি টাকার করা কথা ছিল, ব্যাঙ্গালোর 6000 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরিটা বানাচ্ছে। আমি এবার বলি, তো রাজ্য সরকারকে, রাজ্য সরকারের সদিচ্ছা নেই, রাজ্য সরকার এগিয়ে আসছে না, এটা আপনাদের কথা, এবং যে জায়গাতেই যাচ্ছে আপনাদের কথা অনুযায়ী তৃণমূলের লোকেরা এটা নিয়ে একটা অশান্তির জায়গা করছে এবং সেই জন্য অনেকে আসতে চাইছে না, এটাই তো মুদ্রা কথা। এবার আমি বলি, সেটা হচ্ছে যে গোটা দেশে যতগুলি সার কারখানা ছিল তার মধ্যে একমাত্র দুর্গাপুর আর হলদিয়া বাদ দিয়ে সমস্ত সার কারখানাগুলি চালু হয়ে গেছে। এখন দুর্গাপুর এবং হলদিয়াতে পর্যন্ত গ্যাসটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তবু সার কারখানাগুলো দুর্গাপুর আর হলদিয়া চালু করতে পারলো না কেন্দ্রীয় সরকার। কেন? এই দুটো হলে কি দুর্গাপুর আর হলদিয়া এই বিভিন্ন জায়গায় মানুষের কর্মসংস্থান হতো না? আজকে ফ্যাক্টরিগুলোর কি অবস্থায় পড়ে আছে, সেদিকে নজর আছে আপনাদের? আপনারা তরজা করছেন, আমরা বলছি ডবল ইঞ্জিন সরকার চাই বাংলায়, বাংলায় বিজেপি আসুক, আপনাকে বাংলা আমূল পরিবর্তন করে দেখাবো। আমি তো বলছি বাংলায় যে রিসোর্স আছে, বাংলায় সোনা আছে, সোনা, কিন্তু আমরা গোবরও ফোলাতে পারছি না। বাংলায় লাস্ট 6-7 বছরের ডেভেলপ, 10 বছরের ডেভেলপমেন্ট নীল, জিরো, কোনো ডেভেলপমেন্ট নেই। তো আমাদের মতো যদি ডবল ইঞ্জিন সরকার আনা যায়, মানে বিধানসভাতেও যদি বাংলার পাবলিক যদি বোঝে, বাংলার লোকেরা বোঝে, বিধানসভাতেও যদি, লোকসভাতেও বিজেপি আসে, বিজেপি আসবেই লোকসভাতে, বিধানসভাতেও যদি আনেন, আমরা বাংলাতে 5 বছরের সোনা ফলিয়ে দেবো, আমি গ্যারেন্টি দিয়ে গেলাম। ওখানে মোদিজির গ্যারেন্টি দিলাম, এখানে আমার গ্যারেন্টি দিয়ে গেলাম, সোনা ফলিয়ে দিয়ে সবকিছুতে। কোথাও গরুর দুধ থেকেও সোনা বেরোচ্ছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, আমি সোনাতে যাচ্ছি না। আমি কথা বলছি যে সাধারণ মানুষের কর্মসংস্থানের। এক কথায় আপনারা দোষারোপ করছেন বাংলার শিল্পায়ন হচ্ছে না, এখানকার নেতা বা বিরোধী যারা ক্ষমতাসীন দলে আছে তারা করতে দিচ্ছে না, এবং তারা অভিযোগ করছে যে কেন্দ্র কন্টিনিউ বাংলাকে বঞ্চনা করছে। এক কথাতে কেন্দ্রীয় সরকার কোন রকম ভাবে বাংলা, এক কথাতে যদি বলা যায়, আবাস যোজনার টাকা আপনারা দিচ্ছেন না, 100 দিনের টাকা আপনারা দিচ্ছেন না, এটা তো অভিযোগ। আপনারা এর পাল্টাও কিছু বলছেন না, আপনারা কই শ্বেতপত্র প্রকাশ করছেন না কেন, যে না এগুলো এরা মিথ্যা কথা বলছে, এই দেখুন এই তার ডিটেল, আপনারা কিন্তু করছেন না। আপনারাও মজা নিচ্ছেন এবং রাজনৈতিক যে আগুনটা জ্বলছে তাতে আপনারাও আপনাদের মতন করে রুটিটা সেকছেন। এটা কেন? ভুগছে তো সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা কবে ভাববেন আপনারা? দেখুন, 100 দিনের কাজ, 100 দিনের কাজ, আজ ওনাকে 100 দিনে যারা কাজ করছে তাদের প্রপার ওয়েতে ডকুমেন্টেশন করতে হবে, অনলাইনে টাকা জমা আসবে। এখন এর আগে 100 দিনের কাজে বহু ভুয়ো কার্ড, আপনি তো দেখতে পাচ্ছেন, যখনই চেকিং হচ্ছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ ভুয়ো কার্ড বেরোচ্ছে। তো এই সরকার, রাজ্য সরকার নিজের মানে গ্রামীণ অঞ্চলে যারা পঞ্চায়েতে বা বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের আত্মীয় স্বজন, মা বোন কিছু করে না, বাড়িতে বসে 100 দিনের কাজের টাকা নিয়ে চলে যাচ্ছে। তো এটা তো বছরের বছর চলতে পারছে না, একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। তো এইটা সেটার জন্যই আটকেছে, অন্য কোনো রাজ্য তো আটকায়নি। বিরোধী রাজ্য তো ভারতবর্ষে অনেকগুলো আছে, কোন রাজ্য থেকে শুনেছেন 100 দিনের টাকা পাচ্ছে না? কোন রাজ্যে শুনেছেন আবাস যোজনার টাকা পাচ্ছে না? আপনি আরেকটা রাজ্যের আমাকে নাম বলুন যে মুখ্যমন্ত্রী এটা সম্বন্ধে কমপ্লেন করছে। কেন বেঙ্গলে? কেন বেঙ্গলে চুরির রাজনীতি এত বেশি,
আমরা তো জানি, আমি আপনাকে বলছি আবাস যোজনায় এই লেভেলে, ইভেন আমি টয়লেট একটা প্রকল্প এসেছিল আজ থেকে 5 বছর পরে, আপনি জানেন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের 11,000 টাকা, স্টেট গভর্নমেন্টের 3,000 টাকা, যে করছে তারা একটা 15,000 টাকার টয়লেট। আপনি গিয়ে গ্রামে দেখে আসুন তো, 15,000 টাকা একটা ভালো মতো টয়লেট হওয়ার কথা, কি অবস্থা, একটা লোক ঠিক মতো বসতে পারবে না টয়লেটগুলোতে, বেশিরভাগ, সবগুলো আমি বলছি না, বেশিরভাগ। তো ওইখানেও তাদের কাছে, যাদেরকে নিয়ে তাদেরকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। মানে আমি আরো দুঃখের কথা কি বলবো, মানে চুরির লেভেলটা এই লেভেলে গেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বিধাননগর হসপিটালে যাদের বাচ্চা হয়, গরিবদের ডেলিভারি হয়, ডেলিভারি পরে মা এবং ভাইরা মানে বাচ্চাটার জন্য, হেলথের জন্য সরকারের একটা ছোট টাকা পাওয়া যায়, তারপরে বিনে পয়সায় অ্যাম্বুলেন্সে তাকে বাড়িতে পৌঁছে দেয়। আমি টিভির সামনে চ্যালেঞ্জ রেখে বলছি, আপনি জানেন ওই গরিব যাদের মানে অত্যন্ত গরিব, বিধাননগর হসপিটালে বাচ্চা তাদের ডেলিভারি হয়, তাদের কাছে সেই মায়ের কাছে 2,000-3,000 টাকা করে নেওয়া হয় ঘরে পৌঁছে দেওয়ার সময়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এগুলো তো আমরা বলি না, লজ্জার ব্যাপার। আমাদের মুখ্যমন্ত্রী, আমি আরেকটা কথা বলি, আপনি শুনলে চমকে যাবেন, আমি একটা লিডারশিপ, মানে দর্শক বন্ধুকে বলছি একটা ঘটনা, আমি একটা লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে দিল্লিতে গিয়েছিলাম, 4 দিনের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ছিল। মানে সেখানে ভারতবর্ষের টপ ভালো যখন আমাদের বেঙ্গল থেকে আমরা 4 জন ছিলাম, আমি ছিলাম কলকাতায়, যাদবপুরে প্রফেসর ছিলেন, শিলিগুড়ি যাবেন ছিল। মানে মোদী গভর্নমেন্ট, এটা যে সবাই কিন্তু বিজেপির লোক তা না, নন বিজেপির লোকও ছিল। তো উনি চাইছেন আগামী প্রজন্মতে ভালো লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য। আপনি বিশ্বাস করবেন না, ওই প্রোগ্রামে ভালো মানে ইন্ডিয়ার টপ ক্লাস জাজ, টপ ক্লাস ইকোনমিস্ট, মানে কেমব্রিজ ইউনিভার্সিটির টপ ক্লাস প্রফেসর, তারা এসেছিলেন। আমাদের 2 দিন 3 দিন করে বিভিন্ন জিনিস, মানে সহানুভূতির ওপর, পেশেন্সের ওপর, ডেভেলপমেন্ট ওপর, একটা যেখানে জলের কোনো ক্রাইসিস আছে যে এরিয়ায়, সেখানে কিভাবে তোমরা মুভমেন্ট করবে, কিভাবে মানুষের কাছে জলটা পৌঁছাতে গেলে কি করতে হবে সরকারের সঙ্গে একসঙ্গে মিলে, বিভিন্ন ইস্যুতে, নট অনলি জল, বিভিন্ন ইস্যুতে। তো এই ধরনের সহানুভূতি, ভালো কাজ, আদর্শ, ঠিক আছে, আপনার অনেস্টি, এর ওপর বিভিন্ন, বেশি করে এর উপর বেস করেই আমাদের ট্রেনিংটা হচ্ছিল। তো প্রথম দিন ট্রেনিং এর পরে ইন্টারভিউ, বিকেল সন্ধ্যাবেলা আমাদের একটা ইন্টারভিউ হয়, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউতে 4 জন আমার সঙ্গে বসে আছেন, কেমব্রিজের একজন ম্যাডাম প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে, মানে আমি বলি ছোট করে বলিনি, মানে উনি আমাকে জিজ্ঞাসা করছেন, সবকিছু বললেন, বলে আমাকে বললেন হোয়াট ইজ ইউর নেম। আমি বললাম মাই নেম ইজ অমিতাভ ব্যানার্জি বলতেই না ওরা জাস্ট 1 মিনিট 2 মিনিট থমকে গেল। মানে ওরা রিলেট করে বললে আমি মমতা ব্যানার্জির কেউ হয়, মানে ওরা জানে মমতা ব্যানার্জি করাপশন, চুরি, ডাকাতি, রাহাজানি, সব রকমের টপ ক্লাস লিডার। তার একজন লোককে আমরা এত জ্ঞান দিচ্ছিলাম, মানে ব্যাপারটা সেই জায়গায় কথা আসছে না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি একপন্থী লোক, আমি অন্য জায়গার লোক। ব্যানার্জি হলেই যে সেই মমতা ব্যানার্জির পরিবারের কেউ হবে, এটা হতে পারে না, এটা বাস্তব নয়। আমার যেটা জানা সেটা হচ্ছে, আপনি বললেন 100 দিনের কাজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের অনিয়ম হয়েছে। আমি যদি বলি কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 100 দিনের কাজের ক্ষেত্রে সব থেকে বেশি ভুয়ো কাজ হয়েছে উত্তরপ্রদেশে, এবং সেটা সবার কাছে আপনি পাবলিক ডোমেইনে পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন উত্তরপ্রদেশ নিয়ে আপনাদের কোন রকম, আপনাদের তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে এই আপনাদের এই ডবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশে যদি এত রকমের এত ঘটনা ঘটতে পারে, এত ভুয়ো কার্ড ওখানে হতে পারে, তাহলে বাংলায় তো এক সিঙ্গেল মমতার সরকার আছে। তো আপনারা ওটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন না? ওখানে তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ক্লিয়ারেন্স হয়ে গেছে, বাংলার জন্য কেন এরকম আটকে যাচ্ছে? যা আমার এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাও নেই, আমার নলেজও নেই। আপনি যেটা বললেন উত্তরপ্রদেশের কথা, যাই হোক আমি জিনিসটা স্টাডি করব, এবং আগামী দিন যদি আমি এই টিভির প্রোগ্রামে আসি এই ব্যাপারটা আপনাকে ক্লারিফাই করব। কিন্তু আশা করি এটা হবে না, কারণ আমি একটা অন্য জিনিস আপনাকে বলেছি, কিন্তু আমি একটা অন্য কথা বলি। মানে এই যে এখন জিএসটি হয়েছে, আমি সরকার বন্ধুদের কাছে বলছি, এই যে জিএসটি হয়েছে আপনি জানবেন না জিএসটিতে সরকারের কি লেভেলে কালেকশন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলে খুব সেল পারচেসটা প্রচুর হয় বেঙ্গলে, কিন্তু অনেক রাজ্যে হয় না। তো জিএসটি কালেকশনে ওয়েস্ট বেঙ্গল 3rd 5th পজিশন,
প্রতি মাসে 7,800 7,800 কোটি টাকা জিএসটি কালেকশন হচ্ছে, তার 50% রাজ্য সরকার পায়, মানে 3,600-700 কোটি টাকা রাজ্য সরকার একদম মাসের নেক্সট মাসের 15 তারিখে অ্যাকাউন্টে ঢাকতে হবে, পড়ে যায় টাকাটা। মেরে কেটে রাজ্য সরকার যে আমাদের রাজ্য সরকারের কর্মচারী বা এইসবে পুলিশ শিক্ষা মেরে কেটে 1,000 কোটি টাকা খরচা করে, বাকি 2,500 টাকা করে নেট রাজ্য সরকার বিভিন্ন খাতে খরচা করতে পারে, রাজ্য সরকারের অনেক ডেভেলপমেন্ট করতে পারে, সেগুলো না করে ওই টাকাগুলো উনি লক্ষ্মী ভান্ডার এই ভান্ডার ওই ভান্ডার করে একদম ওয়েস্ট করছেন, একদম নষ্ট করছেন। তো এখন আরেকটা জিএসটির ব্যাপারে বলিনি, ওই দাদা যেটা কথাটা পারলেন যে এমন ভাবে করে দিয়েছে, মানে এখন আমাদের অনেকগুলো এখানকার যে ফ্যাক্টরি আছে, স্টিল ফ্যাক্টরি, আগে 10 গাড়ি মাল যেত। এক মিনিট দাদা, এক মিনিট। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন, লক্ষ্মীর ভান্ডার করে পরে মানুষ টাকাটা ওয়েস্ট হচ্ছে আপনার কথা অনুযায়ী না, লক্ষ্মী আমার এটা এখানেই জায়গা, এখানেই কথা। সেটা হচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে আপনার দলের বিরোধী নেতা তিনি বড় বড় করে বলছেন যদি আমরা ক্ষমতায় আসি তাহলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেব। কোথা থেকে দেবেন, কার টাকা দেবেন? আর কেন্দ্রীয় সরকার, আপনি বলছেন রাজ্য সরকার জিএসটির অর্ধেকটা টাকা নিয়ে যাচ্ছে, অর্ধেকটা টাকা তো মশাই আপনারাও নিয়ে যাচ্ছেন, আপনারা কি করছেন? শুনুন, গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যত প্রজেক্ট হচ্ছে, এই যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যাসিভ আপনার রোডওয়েজ বলুন, অন্যান্য যত রকমের ডেভেলপমেন্ট হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাল দিচ্ছে প্রতিটা গ্রামে পার হেড 5 কিলো করে চাল, 6 কিলো করে চাল, এগুলো কোথায় দিচ্ছে? এগুলো তো ওই স্কিম থেকে দিচ্ছে, আবাস যোজনার যে দিচ্ছে, উজ্জ্বলা যোজনার যে গ্যাস দিচ্ছে, এগুলো তো কেন্দ্রীয় সরকার ওই যোজনা থেকে দিচ্ছে। দেখুন, আমি আরেকটা কথা বললাম, যেমন লক্ষ্মী ভান্ডারের কথাটা আপনি পারলেন, দেখুন এই লক্ষ্মী ভান্ডারের কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল হচ্ছে, আপনি যেটাই মানুষের কাছে দিচ্ছেন তার একটা প্রজেকশন থাকার দরকার আছে। এটা একটা প্রজেকশনহীন ভাবে মানুষকে শুধু ভোট পাওয়ার রাজনীতি হিসাবে এটা করা হচ্ছে। যেমন এই চাষের ক্ষেত্রে যে 6,000 টাকা করে চাষিদের দেয়, তাতে নোট আসে যে তুমি কত বিঘেতে কি চাষ করতে হবে, তারা করে না একটা আলাদা কথা, সেটা মানা হয় না। বিকজ আমাদের লোকাল গ্রামীণ অঞ্চলের যে প্রশাসন, পঞ্চায়েত, সেটা নিয়ে কোনো রেগুলেশন নেই। পঞ্চায়েতের তো রেগুলেশন থাকবে, তুমি 6,000 টাকা পেয়েছো, তুমি 12,000 টাকা পেয়েছো, এই জমিগুলো তোমরা কি চাষ করলে? খাওয়ার জন্য তো দেয়নি, চাষের ডেভেলপমেন্টের জন্য যাবে। তো তাদের যে টিম, তারা চুপচাপ বসে থাকে। আপনি যদি বর্ধমানের কৃষি দপ্তরে যান, আপনি দেখে হাসি পাবে, কৃষি দপ্তরের অবস্থা মনে হচ্ছে একটা ভিখারি, বরং তার পাশের জমিগুলোতে দেখবেন ভালো অবস্থা। কৃষি দপ্তরে যদি অফিসে আপনি ঢোকেন, ওদের ডিপার্টমেন্টটা বলে গ্রামীণ দপ্তরের যে ডিপার্টমেন্টগুলোতে আপনি ঢোকেন, এগ্রিকালচার, তাতে ভিতরে ঢুকে আপনার অবাক লাগবে। তো যেহেতু রাজ্য সরকারে এটা রেগুলেশন নেই, সুতরাং আমাদের এত ভালো জমির পজিশন হওয়া, এত ভালো চাষি থাকা সত্ত্বেও কিন্তু আমরা চাষ ঠিকমতো বের করে আনতে পারছি না, মানুষের কাছে ফসল সেইভাবে পৌঁছে দিতে পারছি না, মানুষ সেইভাবে ফসল আনতে পারছে না। অমিতাভ দা, আমার কথা হচ্ছে যে তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের এই যে টাকা দেওয়া, এটা ভোট নেওয়ার টাকা। দেখুন, আপনি যেটা বললেন এক্ষুনি, তাহলে মানে আপনারাও যে 3,000 টাকার গল্প করছিলেন, সেটা ওই ভোট নেওয়ারই গল্প করছেন এখন। দেখুন, শুনুন, ওনাদের এখন গ্রামীণ মানুষকে এইভাবে যখন একটা ফ্যামিলিতে 500 করে 4,000 টাকা 5,000 টাকা করে পেয়ে যাচ্ছে, তখন লোকে ভাবছে তা আমি ভোট দিলে আগামী আরো 10 বছর ধরে 5 বছর ধরে এইভাবে পাবো। আপনারাও তাহলে ওই একই পন্থায় ছুটতে চাইছেন? মানে শুনুন, পন্থাটা একরকম নয়, প্রশ্ন হচ্ছে যদি তোমরা 500 টাকাতে এইভাবে বিক্রি হয়ে যাচ্ছ, তাহলে আমরা 3,000 টাকায় তোমাদের কিভাবে কিনতে পারবো? ব্যাপারটা এই ধরনের। ঠিক, এটাই হচ্ছে কথা, যে প্রয়োজনে আপনি 500 টাকা বা 1,000 টাকায় বিক্রি হচ্ছেন, আমার কাছে 3,000 টাকা। এটা শুনুন, এই টাকা দিয়ে বিক্রি হওয়ার কোনো যুক্তি নেই, বরং তাদেরকে মানুষকে আরো বেশি তাদের কাজ পৌঁছে দেওয়া, তাদের কর্মসংস্থানের ডেভেলপমেন্ট করা, তাদের নিজস্ব পরিবারের একটা তৈরি করা, সব ক্ষেত্রে এডুকেশন বলুন, কৃষি বলুন, সব রকমের সেই পরিবারকে যদি আমরা একটা ভালো লেভেলে তুলে আনতে পারি, সেটা একটা সামগ্রিক উন্নয়ন ভালো হবে। একটু অন্যদিকে আসি, প্রচন্ড মানে এত মানে গরমের আর কি, যে যা 46, 47, কখন 46 ছুঁয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে আপনারা আজকে হাত পাখা বিলি করলেন, দিলীপ বাবুও হাত পাখা বিলি করলো। তো হাত পাখা বিলি করে হাওয়া খাওয়ার জন্য উনি বললেন পদ্মের গন্ধের সঙ্গে হাওয়াটা খান, দেখতে মানে ভালো লাগবে আর কি। তো ভালো জিনিস। তো হঠাৎ করে এই ধরনের
মানে হাত পাখা দিয়ে পরে মানুষের কাছ পর্যন্ত পৌঁছানো বা তৃণমূলের মঞ্চে উঠে গিয়ে তাদের বিরুদ্ধে যাওয়া। আচ্ছা, এই যে আজকে আবার নতুন একটা জায়গা এলো যে একজন তৃণমূল কর্মীকে আপনারা হাসপাতালে এই যে ছুটে দেখতে গেলেন, খুব ভালো। মানে এই ধরনের ঘটনা সত্যি করে আমরা দেখলাম কয়েকদিন, মানে গতকাল সুজাতা মণ্ডল, যিনি বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনিও হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন। এই যে স্টান্টগুলো, মানুষ এগুলো খায় না দাদা। মানুষ জানে যে এরা যেটা করছে এটা না গায়ে মাখবে না মাথায় মাখবে। নতুন কিছু ভাবুন, মানুষের জন্য কিছু করুন। দেখুন, মানুষের কথা ভেবে তো ম্যানিফেস্টো আমাদের এসছে। আমাদের যে ম্যানিফেস্টোগুলো এসছে সামগ্রিক, আমাদের দেখুন এইটা একটা মনে রাখতে হবে, এটা কিন্তু বিধানসভা ইলেকশন না, এটা লোকসভা ইলেকশন। কেন্দ্রীয় সরকার এমন যে উন্নয়নগুলো আনার চেষ্টা করবে, এটা সার্বিক ভারতবর্ষের একটা উন্নয়ন, সার্বিক ভারতবর্ষের মানুষের একটা উন্নয়ন। 130 কোটি 40 কোটি লোকের কথা ভেবে এই ধরনের একটা ইলেকশন হচ্ছে, এই ধরনের ম্যানিফেস্টেশন বানিয়েছে, বা বিজেপি এই ধরনের আগামী 5 বছর ভাবছে জিতে আসার পরে। এখন এই ম্যানিফেস্টেশনের উপর বেস করে কিন্তু রাজ্য সরকারের নিজস্ব ম্যানিফেস্টেশন তৈরি করতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকারের ম্যানিফেস্টেশন তো আপনি দেখেছেন, দেখে আপনার হাসি পাবে। মানে রাজ্য উন্নয়নের যে রাজ্য সরকারের যেটা কাজ, ম্যানিফেস্টোর মধ্যে তারা দেখতে পেয়েছেন যে কোনো উন্নয়নের কাজের জন্য তার উপর কোনো কথা লেখা আছে? ম্যানিফেস্টেশনটা কিসের জন্য বানিয়েছেন উনি? মানে মুখ্যমন্ত্রীর ম্যানিফেস্টেশন, যারা ওনার সঙ্গে কনসালটেন্ট আছে শুনলে হাসি পায়। মানে আজকের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই ম্যানিফেস্টেশন দেখে তো হাসছে, একদম হাসছে। আর আমি আপনাকে বলে রাখছি, এইবারে যে ইলেকশন হচ্ছে, বিপুল সংখ্যায় ভারতীয় জনতা পার্টি যদি ভোট প্রপার করতে যায়, মারদাঙ্গা যদি না করে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে বিজেপি বিপুল ভোটে জিতে আসবে। আমার টিভির সামনে আমি বলে গেলাম 30+ হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, আমি একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে যেটা সব থেকে বেশি অভিযোগ, বড় অভিযোগ, সেটা হচ্ছে যে ধর্ম। আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। প্রথম কথা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে একটা শুধু শব্দবন্ধ নয়। আমরা যদি কথা বলি যে মানে গণতন্ত্রের কথা, তাহলে ধর্ম নিরপেক্ষতা প্রথম কথা হচ্ছে কোনো একটা শব্দবন্ধ নয়। এবং মানে একটা হিসাব কথা বলতে যে মানে ধর্ম নিরপেক্ষতার মানে পরিপ্রেক্ষিতে যদি আমরা কথা বলতে যাই, তাহলে গণতন্ত্রের মধ্যে ধর্ম নিরপেক্ষতা একটা আসার জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ধর্মকে সবার আগে নিয়ে আসছেন। গণতন্ত্রটা অনেকটা পেছন ফুটে যাচ্ছে না কি, ব্যাক ফুটে যাচ্ছে না? দেখুন, ভারতবর্ষ তো একটা বিরাট দেশ ছিল, আজ নয়, আজ থেকে 5,000 বছর ধরে ভারতবর্ষের একটা বিশাল এরিয়া ছিল। এক সময় ভারতবর্ষ ভাগ হয়। এই ভাগটা কি ভিত্তিতে হয়েছিল, ঠিক আছে, এটা আপনাকে ভাবতে হবে। সেটা একটা জিনিস ভেবেই তো করা হয়েছিল যে মুসলিম সম্প্রদায় পাকিস্তানে যাবে, পরে আবার মুসলিম সম্প্রদায় আরেকটা সংখ্যা বাংলাদেশে যাবে। যাই হোক, কিছু মুসলিম সংখ্যা, যারা বাঙালি মুসলিম ছিল, তারা অনেক লোক ভারতবর্ষের মধ্যে রয়ে গেছে। তো ভারতবর্ষ বেসিক্যালি হিন্দুদের জন্যই ভেবে করা হয়েছিল, এটা আপনাকে ভাবতেই হবে। একদম আপনি ভারতবর্ষের হিন্দু সংখ্যা শুধু নয়, যত রকমের অ্যাক্টিভিটি, যদি আজ থেকে 20 বছর 30 বছর আগে চলে যান, 1950-এর সময়, তখন দেখবেন এই অঞ্চলের ভারতবর্ষের হিন্দুদের নাগরিকের সংখ্যা কি লেভেলে ছিল। এখন সেটা অনেক ডিক্রিয়েশন হয়েছে, বিকজ মাইনরিটিটা অনেক এগিয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যেই দেশে যে জিনিস, আর হিন্দু ধর্ম তো সবাইকে নিয়ে চলার জন্যই ধর্ম। বিবেকানন্দ তো বলে গেছেন, সবাইকে নিয়ে আমরা চলবো। সারা ভারতবাসী, সারা পৃথিবী আমার ভাই, সারা ভারতবাসী আমার ভাই বোন। সো এটার মধ্যে কোনো নেই। আমরা যদি হিন্দু ধর্মকে নিয়ে এগোই, তার মধ্যে কোনো খারাপ নেই, আমাদের অন্য কোনো খারাপ দিশা নেই। এটা মেনে নিতে হবে প্রতিটা সম্প্রদায়কে। আমরা তো মুসলিম ভাইদেরকে নিয়ে আসি, খ্রিস্টান ভাইদের সবাইকে নিয়ে আসি। একটা ভারতবর্ষের মতো শান্তিপূর্ণ একটা দেশ, আমার মনে হয় এত সংখ্যায় তারপরও এত শান্তিপূর্ণ একটা দেশ, এটা সারা পৃথিবীর কাছে একটা নিদর্শন বলে আমার মনে হয়। আচ্ছা, আমরা একটু আমাদের সময়ের একদম শেষের দিকে এসেছি, তো সেহেতু আমার মানে এতক্ষণ তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। আমার যেটা জানতে চাওয়া হচ্ছে যে এই যে দুর্গাপুর নির্বাচন, এই যে দুর্গাপুর বর্ধমান, যে এখানে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন, আপনারা সুরেন্দর সিং আলওয়ালিয়াকে আসানসোলে প্রার্থী করেছেন এবং খড়গপুর থেকে দিলীপ ঘোষকে দুর্গাপুরে নিয়ে এলেন। কি মনে হচ্ছে দুর্গাপুরের পরিস্থিতি, নির্বাচনী পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, দিলীপ দা একদম বাংলার ছেলে, একদম উনি একদম ছোট থেকে RSS করে মানুষ হয়েছেন, একদম গ্রামে গ্রামে ঘুরেছেন। দুর্গাপুরের বহু অঞ্চলে উনি ছিলেন প্রচারক হিসাবে।
আর দিলীপ দা তো একদম আদর্শ ক্যান্ডিডেট আমাদের এরিয়ায়। আর আমরা গতবারে এই দুর্গাপুর পূর্ব থেকে প্রায় 26,000, দুর্গাপুর পশ্চিম থেকে প্রায় 49,000 লিড ছিল। টোটাল মার্জিন কত? আচ্ছা এবার বলি, বর্ধমানের দিকে কিছু গ্রামীণ অঞ্চলে মার্জিন কম ছিল। তার কারণ আছে, আগে গ্রামীণ অঞ্চলে তেমন খুব একটা বেশি কাজ করতে পারেনি, তা এখন কিন্তু গ্রামীণ অঞ্চলে অনেকটা উন্নতি হয়েছে, ওখানে ডিফারেন্সটা অনেক কমে আসবে। আমার তো দৃঢ় বিশ্বাস দিলীপবাবু 1 লাখ প্লাসে জিতবেন আমাদের এই সিট থেকে, একদম 200%। এবং দিলীপবাবু নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেখানে ঘুরছি, দুর্গাপুর পূর্ব পশ্চিম তো কোনো কথাই নেই, গলসি বলুন, ভাতার বলুন, বর্ধমানের বিভিন্ন এরিয়ায় বলুন, ঠিক আছে, মন্তেশ্বর বলুন, বিভিন্ন জায়গায় মানুষের খুব ভালো আছে। আর যেহেতু উনি বাংলার ছেলে প্লাস বিজেপি প্রার্থী, তো উনি একটা বিরাট অ্যাডভান্টেজ পাবেন, এটা আপনাকে মানতেই হবে। বাঙালি তো বাংলার লোককে তাড়াতাড়ি নিতে চাইবে। আর কীর্তি আজাদ তো অ্যাকচুয়ালি এখানকার নন, উনি বাইরের লোক, তো লোকের একটা ধারণাই থাকে বাইরের লোক আসবে, সে কি কাজ করবে না করবে, এই হচ্ছে ব্যাপারটা। শুধু আমার আশা যে দিলীপবাবু একটা রেকর্ড ভোটে জিতে এবারে বেরোবেন এই সিট থেকে। আচ্ছা, আর একটা জিনিস দুর্গাপুরে মানে হাওয়াতে কান পাতলে শোনা যাচ্ছে আর কি, সেটা হচ্ছে শুধু দুর্গাপুর নয়, যেমন একটা তত্ত্ব চারিদিকে কাজ করে, সেটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং বা সেটিং যেটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দুর্গাপুরের কথা বলি, দুর্গাপুরের ক্ষেত্রে এরকম একটা খবর শোনা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় আসছে আর কি, সেটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা এত ফাইন সেটিং আছে যে দুর্গাপুর পৌরসভার নির্বাচন এখনো পর্যন্ত করাতে পারলো না, এবং সেটা নিয়ে বিজেপি কোনো রকম কোনো মন্তব্য নেই, বিজেপি তার নিজের মতন করে চুপচাপ বসে আছে। এটা কেমন? দেখুন, একদম ভুল কথা বলছেন। আমরা অলরেডি কর্পোরেশনে দুবার, মানে গত জানুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসে যতদূর মনে হচ্ছে, দুবার আমরা কর্পোরেশন করেছি, ওখানে প্রোটেস্ট আমরা জানিয়েছি, আমরা চিঠি করেছি। আমাদের সঙ্গে আমাদের বিধায়ক লক্ষ্মণবাবুও ছিলেন, একদম 100% করেছি। আর আমাদের সঙ্গে কোনো আতাতের গল্পই নেই। আপনাকে একটা নতুন আজকের খবর দিয়ে রাখি যে আমাদের পার্টি অফিস একটা আছে, বিধাননগরের পার্টি অফিস, আজকে জ্বালিয়ে দিয়েছে সকালবেলায় তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে। ওরা ওখানে ভূত দেখে, ওরা অলরেডি আরও দুবার, 2019 একবার জ্বালিয়েছে, 2021 একবার জ্বালিয়েছে, এবার 3rd টাইম পার্টি অফিসটা জ্বালিয়ে গেল। ওরা ভাবছে পার্টি অফিস আমাদের জ্বালিয়ে দিলে আমাদের সংখ্যা কমে যাবে, কিন্তু এই যে পার্টি অফিসের আগুনে আমরা বেশি আরও আগুন হয়ে উঠবো, সেটা ওনাদের ভাবতে হবে। কর্পোরেশন ইলেকশনের কথা বলি, আমি কর্পোরেশন ইলেকশনে গতবার দাঁড়িয়েছিলাম মেয়র প্রজেক্ট হয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে, সবচেয়ে বড় এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে গত কর্পোরেশনে যখন ইলেকশন হয় 2018-তে, তখন কোনো ভোটই করতে দেয়নি। মানে আমি নিজে দেখেছি, আমাকে বাইরে পুলিশ বন্দুক দিয়ে ছোট ছোট অনেক ছেলেমেয়েরা বাইরে এসেছিল, ভয় খাইয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, স্টেন গান বন্দুক দিয়ে ভিতরে থাপার পর থাপা মেরে তারা কর্পোরেশন জিতেছে। মানুষ, দুর্গাপুরের মানুষ ভোট দিতে পারেনি, এবং টিএমসির লোকরাও ভোট দিতে পারেনি কর্পোরেশনে। তো আবার বলছি, যদি সঠিক ইলেকশন হয়, বাংলা থেকে পুরো টিএমসি ধুঁয়ো হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। টিএমসির এই চুরি, রাহাজানি, ডাকাতি, নন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, নন প্রোগ্রেসিভ অ্যাক্টিভিটি বাংলার মানুষ কেউ মানছে না। আপনি যারা 18 বছরের ছেলে, যারা নতুন ভোটার হচ্ছে, আমি দাদাকে বলবো তাদের কাছে গিয়ে স্টেটমেন্ট নিন, তারা একই কথা বলবে। কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো উন্নয়ন নেই। আর চুরি গল্প তো শোনালাম, মানে 100 টাকাও চুরি করছে, 500 টাকাও চুরি করছে, মা গরিব মা বাচ্চা নিয়ে যাচ্ছে, তাদের কাছে 2000 টাকা নিয়ে নিচ্ছে। আর আমি কমপ্লেন, আপনি আনন্দবাজার খোলেন, তা প্রতি মাসে আমার এখন বিরক্ত লাগে। এই হসপিটালে মাদের কেসটা আবার গতকাল আমার কাছে এসেছে, আমি আবার লিখবো, মানে আমার লিখতেও লজ্জা লাগে। এরা যে টিএমসি চোররা যারা আছে, তা অনেকে তো আমাদের চেনাশোনা, তাদের কতবার আপনি লিখবো? প্রত্যেকের দিকেই উঠছে, কিন্তু আঙুলটা মানে ওঠা নয়, মানুষের সমস্যার সমাধান হওয়াটা হচ্ছে সব থেকে বড় জায়গা 100%। এবং পলিটিক্যাল একটা জিনিস আমি বলি, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা এই পলিটিক্যাল লাইনে এসেছে, আমি তো একজন ব্যবসায়ী, আমি আরএসএস থেকে উঠে আসা ছেলে, আমরা কিন্তু সেবার মনোবৃত্তি করে পার্টি করতে এসেছি। আমি প্রতিদিন আমার টেবিলে বসে কমসে কম 10টা লোকের সেবা করি বিভিন্ন ভাবে। এবারে আমি এই মনোভাব নিয়ে প্রতিটা কথা বললে সেই সেবার মনোভাব নিয়ে আসার দরকার, এর শেষ নেই, আলোচনা চলতেই থাকবে, কিন্তু সময়ের একটা পরিধি আছে এবং সেই পরিধির মধ্যে আমরা সবাই আটকে আছি। সময়
সময়ই শেষ কথা বলে এবং সময়ই শুরুটাই করবে। আমাদের অনুষ্ঠানেরও সময় আজকে এখানেই শেষ হয়ে গেছে। আবার আগামীকাল এই অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকুন, শুভ নববর্ষের নমস্কার রইল। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।